আজ আমি পাঠ করে শোনাচ্ছি ফারহানা কবির মানালের লেখা জোনাকি পোকার বাতি। এই গল্পের শেষ পর্ব তোমাদের পাঠ করে শোনাচ্ছি। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম মেয়ের বয়স 22 বছর। মেয়ের বয়স শুনে মাথায় বাজ পড়লো আমার। এখনকার যুগে 22 বছরের মেয়েকে এক ছেলের বাপের সাথে বিয়ে দিচ্ছে, যেখানে পাত্রের বয়স 50+। লোক দুটো যাওয়ার সময় আমাকে উদ্দেশ্য করে বলল, তোমার নতুন শাশুড়ি আসছে, সবকিছু নিজের হাতে ব্যবস্থা করবে। আমি কোনো উত্তর দিলাম না, হতভম্ব হয়ে বসে রইলাম। লোক দুইটা যাওয়ার পর থেকে বাড়ির পরিবেশ একদম ঠিক হয়ে গেছে। শাশুড়ি মা নিজের মতো কাজ করে চলেছে, আমাকে এটা ওটা হুকুম করছে, আমিও সেগুলো নীরবে পালন করে চলেছি। এতে যদি ওনার মনে একটু শান্তি লাগে তাহলে তাই হোক। মনিরুল্লাহ ব্যাপারটা নিয়ে তেমন গুরুত্ব দিচ্ছে না। ঘড়িতে তখন বিকেল 4টা। শাশুড়িমা বারান্দায় বসে আছে, হাতে একটা গল্পের বই। পাশেই চানাচুরের বাটিটা খালি পড়ে আছে। ওনাকে দেখে বড্ড মায়া লাগছে আমার। হয়তো একটা মেয়ে হওয়ার দরুন শাশুড়ি মায়ের কষ্টটা কিছু হলেও বুঝতে পারছি। শাশুড়ি মা সারাদিন সকালের জন্য নানান রকমের রান্না করেছেন, বাড়ির সবকিছু একা হাতে সামলেছেন, আমাকেও এটা ওটা এগিয়ে দিতে বলেছেন। কত কটা কষ্ট লুকিয়ে স্বাভাবিক হয়ে আছেন, ভাবলেও গায়ে কাটা দিয়ে উঠছে। সাত পাঁচ ভাবতে ভাবতে ওনার পাশে গিয়ে বসলাম। আস্তে আস্তে বললাম, আম্মা, চানাচুর এনে দিব? না বৌমা, এখন আর চানাচুর খেতে ইচ্ছা করছে না। তুমি বরং 1 কাপ চা নিয়ে এসো। বই পড়তে পড়তে চা খাবার মজাই আলাদা। আচ্ছা ঠিক আছে, আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি চা নিয়ে আসছি। আমার কথায় কোনো উত্তর দিলেন না। হ্যাঁ, কিছুই না, শোনা গেল না। এক ঘ্যানে বই পড়ছে, হয়তো এইভাবে নিজের কষ্ট কমাতে চাইছে। রান্নাঘরে গিয়ে 2 কাপ চা বানালাম। মনিরুল ঘরেই আছে, তাকেও 1 কাপ চা দিব। অন্যটা শাশুড়ি মায়ের জন্য। বেলা অবেলায় চা খাওয়ার অভ্যাস নেই আমার। অভ্যাস থাকলে হয়তো নিজের জন্য 1 কাপ বানিয়ে নিতাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে শাশুড়ি মা বললেন, বৌমা, তোমায় কিছু গল্প বলবো, সময় করে শুনতে পারবে তো? জি নিশ্চয়ই। তাহলে শোনো। যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল 18 বছর। সেই থেকে এই সংসারের পিছনে খেটে চলছি। তোমার শ্বশুর আমাকে ভালোবেসেছে, সম্মানও দিয়েছে, কিন্তু লোভের কাছে তিনি পরাজিত। কিছু বুঝতে পারছি না আম্মা। তোমার শ্বশুরের এখন যুবতী স্ত্রী প্রয়োজন। আমার মতো অসুন্দরী বৃদ্ধাকে তার ভালো লাগে না। কি বলবো বুঝতে পারছি না। বুঝতে হবে মা। ভরসা করে তোমাকে একটা দায়িত্ব দিতে চাই। কি দায়িত্ব আম্মা? আমার অবর্তমানে সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে নিও। নিজের হাতে সংসারের সবকিছু সাজিয়েছি। ছেলেটাকে খুব যত্নে মানুষ করেছি আমি। ওকে কখনো কষ্ট দিও না। আমার যত সাধ্য চেষ্টা করব। কিন্তু আম্মা, আপনি ভেঙে পড়বেন না। আব্বু আবার বিয়ে করবেন না। আমার ওনাকে বুঝতে সক্ষম হব। 30 বছরের যে মানুষটাকে চিনতে পারলাম না, 7 দিনে তুমি তাকে চিনতে পারবে? কোনো উত্তর দিতে পারলাম না, চুপ করে রইলাম। শাশুড়ি মা গল্পের বই হাতে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। হতাশা ঘিরে ধরেছে আমায়। এ কেমন অনুভূতি? শুধুমাত্র শাশুড়ি মায়ের প্রতি সহানুভূতি, ভালোবাসার জন্য এমন অনুভব হচ্ছে আমার নাকি ভয়ের কারণে? কোথাও শুনেছিলাম ছেলেরা বাবার মতো হয়। সেদিন রাতে শাশুড়ি মায়ের সাথে বসে খাবার খেলেন শ্বশুরাব্বু। ঘরে যাওয়ার আগে গম্ভীর গলায় বললেন, মরিনের মা, ঘরে এসো, তোমার সাথে কথা আছে। শাশুড়ি মা নির্বিকারে ওনার সাথে চলে গেলেন। পরদিন সকাল থেকে বাড়ির পরিবেশ একদম স্বাভাবিক। শাশুড়ি মা নিজের মতো কাজ করছে, শ্বশুর আব্বু, মনিরুল এরাও স্বাভাবিক। শুধুমাত্র আমি স্বাভাবিক হতে পারছি না। শাশুড়ি মায়ের এই নীরবতা, বাড়ির পরিস্থিতি, সবকিছু আমার কাছে জোনাকি পোকার বাতির মতো মনে হচ্ছে। চোখের সামনে আলো রয়েছে, কিন্তু সেই আলোয় পথ চলা বড্ড দায়। আগামীকাল শ্বশুর আব্বুর বিয়ে। এ কদিনে শাশুড়ি মাকে একবারও কাঁদতে দেখিনি। মনিরুলের ব্যাপারে সব থেকে বেশি উদাসীন। বিয়ে ভাঙার কোনো চিন্তা তো নেই, বরং বাবার বিয়ে খাওয়ার জন্য উৎফুল্ল হয়ে আছে। নিজের হাতে নতুন মায়ের জন্য শাড়ি গহনা কিনেছে। একটু আগে গেছে ফুলের অর্ডার দিতে। শ্বশুর আব্বুকে বিয়ের বিষয়ে কিছু বলার সাহস করতে পারিনি। মনিরুলকে কয়েকবার বলেছি, বিয়ে আটকাতে না পারলে আমাকে বাপের বাড়ি রেখে এসো। আমি এখান থেকে চলে যেতে চাই।
কিন্তু তার একটা কথা, বাবা বলেছেন ওনার বিয়ে হলে তারপর আমরা যাব। আজকাল মনিরুলকে দেখলে বড্ড বিরক্তি লাগে আমার। কেমন ছিল সে? মায়ের কষ্ট বুঝতে পারে না, এমনকি নিজেদের মান সম্মানের কথাও চিন্তা করছে না। বাবার অন্যায়ের আবদার সায় দিয়ে যাচ্ছে। ঘড়িতে তখন রাত 11টা। শ্বশুর আব্বু আর মনিরুল ঘুমিয়ে পড়েছে। শাশুড়ি মা কোথায় আছে বলতে পারি না। মানুষটা আজকাল রোবটের মতো আচরণ করে। আমার চোখে ঘুম নেই, কিছু ভালো লাগছে না। আশেপাশের লোকজনের নানান কথা আমার মনটা বারবার বিষিয়ে দিচ্ছে। শ্বশুরকে নিয়ে বললে মেনে নিতাম, গায়ে লাগলেও মনে লাগতো না, কিন্তু ওরা মনিরুলকে নিয়েও বাজে বাজে কথা বলছে। এই তো সকালে পাশের বাড়ির মনিরা ভাবে এসেছিল, হাতে করে পেয়ারা মাখা নিয়ে এসেছে। আমাকে দেখে পেয়ারা বাটিটা হাতে দিল, তারপর ব্যঙ্গ করে বলল, তোমার শ্বশুর শাশুড়ি প্রেমের কথা জানতো তো? আমি এসব দেখি একজন অন্যজনকে রেখে কিছুই মুখে তোলে না। তোমার শ্বশুর কতদিন আধা খাওয়া খাবার নিয়ে বাড়ি ফিরেছে, আমি নিজের চোখে দেখেছি। সেই সম্পর্ক আজ ভাঙতে চলেছে। পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। তুমি তো আবার সেই লোকের ছেলেকে বিয়ে করেছো। না জানি তোমার কপালে কি লেখা আছে। ছেলেরা বাপের মতোই হয়। লজ্জায় মাথা নিচু হয়ে এসেছিল। চাইলেও কিছু বলতে পারি না। বলতে ইচ্ছে করছিল, মনিরুল এমন নয়, কিন্তু মনিরুলের উদাসীনতা আমাকে বলতে দেয়নি। কোনো এক অচেনা বাধায় আটকে পড়েছি। বুক চিরে বেরিয়ে আসা কথাগুলো গলায় আটকে গেছে। ফিরে গিয়েও মাঝে খঞ্জরের মতো আঘাত করেছে হৃদয়ে। রক্তাক্ত হয়েছে মন। এই যাতনা এত নিষ্ঠুর কেন? হারিয়ে যাওয়ার কষ্টের থেকে হারানোর ভয় যে মারাত্মক বেদনাদায়ক। বৌমা, এত রাতে এভাবে হাঁটছো কেন? শাশুড়ি মায়ের কণ্ঠস্বর চিন্তাটা জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। নিচুর স্বরে বললাম, ঘুম আসছে না তাই? ও আচ্ছা। উনি চলে যেতে লাগলেন, কিন্তু আমি পিছন থেকে হাত টেনে ধরে কাতর গলায় বললাম, আম্মা, আপনি এসব কিভাবে সহ্য করছেন? পরম মমতায় মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি একদম মেয়ের মতো চিন্তা করো না আমাকে নিয়ে। এ কদিনে সবকিছু লক্ষ্য করেছি আমি, কিন্তু মা সব বিষয়ে আমাদের হাত থাকে না। কেউ চলে যেতে চাইলে তাকে জোর করে আটকে রাখাটা বোকামি। চুল পাক ধরেছে, বয়সের ভারে নুয়ে পড়েছে দিন দিন। এ সময় এমন বোকামি কি মানায় আমাকে? আপনি আব্বার বিয়েতে মত দিয়েছেন, আপনার কি কষ্ট হচ্ছে না? অনুভূতিহীন মানুষেরা কিছু অনুভব করতে পারে না। আমি সবকিছু মেনে নিয়েছি। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। এতদিন শুনেছি শোকে মানুষ পাথর হয়ে যায়, আজ আপনাকে দেখে উপলব্ধি করতে পারছি সব সময় চোখের দেখা ঠিক হয় না, কানে শোনা কথাও মিথ্যা হয়। সবাই বলাবলি করছে আপনাদের ভালোবাসা নাকি দেখার মতো ছিল, একজন অন্যজনকে ছাড়া কিছুই বুঝতেন না। তাহলে কেন? ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস ছাড়া কখনো ভালোবাসা হয় না। আমি এখনো বিশ্বাস করি তোমার শ্বশুর বিয়ে করবে না। একটু আগেই বললেন আপনাকে বোকামি মনে না, তবে এ কোন বোকামি মা? চোখে দেখেও বিশ্বাস করতে চাইছেন না? ভালোবাসা অন্ধই হয়, বিশ্বাস ভরসা সেখানে আলো এনে দেয়। তোমার বয়স কম, এখনই সবকিছু বুঝবে না। উনি আর কিছু বললেন না, চুপচাপ নিজের ঘরেই চলে গেলেন। শাশুড়ির আচরণ কেমন রহস্যময় লাগলো আমার কাছে। এ যেন এক রহস্যময় রমণী, যাকে বুঝতে পারার ক্ষমতা আমার নেই। পরে কোনে মনে হলো শোকে পাগল হয়ে গিয়েছে, পাগলের প্রলাপ বকছে। না, আর কিছু চিন্তা করার ক্ষমতা আমার নেই। চুপচাপ গিয়ে শুয়ে পড়লাম, তবে কিছুতেই ঘুম আসছে না। নানান চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। শেষ রাতের দিকে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। সকালে মনিরুলের ডাকে ঘুম ভাঙলো। ছেলেটা চিৎকার করে বলছে, মেহমান চলে আসবে, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও। মেহমান মানে? কে আসবে? আবার বিয়ে বাড়িতে হবে, সবকিছু সাজিয়ে রাখো। তবে রান্নার চিন্তা নেই, খাবার বাইরে থেকে অর্ডার করা হয়েছে। বাপের বিয়ে নিয়ে এতটা উৎফুল কেন তুমি? নির্লজ্জের মতো কাজ করো না, বিরক্ত লাগে। আমি আবার কি করলাম? সে যাই হোক, তুমি কিন্তু গোলাপি রঙের শাড়ি পরবে না, ওই রঙে তোমাকে একটু বেশি মানায়। চোখ সরাতে পারবো না, লোকের মাঝে হাঁ করে তাকিয়ে থাকলে সবাই নির্লজ্জ বলবে। তুমি কি যাবে? মনিরুল চলে গেল। আমি নির্বিকার হয়ে বিছানায় বসে রইলাম। কনেপক্ষের লোকজন চলে এসেছে, তবে খুব বেশি কেউ আসেনি। হাতে গোনা 5 জন লোক। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে আমার কাছে, কিন্তু বলার মতো কেউ নেই। কনের সাজে সুন্দরী এক যুবতী বসে আছে,
পৃথিবীর সবটুকু সৌন্দর্য যেন তার। এত সুন্দরী মেয়ে কি করে এমন লোককে বিয়ে করতে পারে? আগেকার দিনে হলে মানা যেত, কিন্তু আজকালকার যুগে এসব কি করে সম্ভব? শ্বশুর আব্বু সাদা রঙের পাঞ্জাবি পরেছে, তার চেহারার কাছে বয়স হার মানাতে বাধ্য। শাশুড়ি মায়ের কথা নাই বা বললাম, ঘরের এক কোণে পড়ে আছেন। সকাল থেকে কারোর সাথে কথা বলছেন না, ঘর থেকেও বের হতে দেখা যায়নি। বাড়িতে বিশেষ আত্মীয় স্বজনও নেই। সব মিলিয়ে 20-25 জন হবে। তবু কেমন দম বন্ধ লাগছে আমার, নিঃশ্বাস আটকে আসছে। না, এ কষ্ট শাশুড়ি মায়ের জন্য নয়, বরং শাশুড়ি মায়ের জায়গায় নিজেকে দেখতে পাচ্ছি। এই জন্য আমার অঘোষিত ভবিষ্যৎ। মনকে কিছুতেই শান্ত করতে পারছি না, বিশ্বাস পাচ্ছি না রাখতে নিজের ভালোবাসার ওপর। ঠান্ডা পানিতে মুখ ভিজিয়ে নিলাম, যদি কিছুটা স্বস্তি মেলে। খাওয়া দাওয়ার পর প্রায় শেষ হয়ে এসেছে। একটু পরেই বিয়ে। আগেই বিয়েটা শেষ করার ইচ্ছে ছিল সকলের, কিন্তু শ্বশুর আব্বু বাধা দিলেন। ওনার মতো খাওয়া শেষ করে কাজ শুরু হলে বিশেষ ভালো হবে। বিরক্ত হয়ে একপাশে দাঁড়িয়ে আছি। এসব ঢং আমার ভালো লাগছে না। এই অনুষ্ঠান থেকে বের হওয়ার উপায় খুঁজছি। এমন সময় কয়েকজন পুলিশ বাড়ির ভিতর প্রবেশ করলো। এখানে কার বিয়ে হচ্ছে? বিষণ্ণতায় ঘেরা পরিবেশ হঠাৎ আতঙ্কিত হয়ে উঠল। কনেপক্ষ থেকে শুরু করে ছেলেপক্ষের সবাই বিচলিত হয়ে পড়েছে, কিন্তু শ্বশুর আব্বু একদম শান্ত। স্বাভাবিকভাবে পুলিশদের কাছে এগিয়ে গেলেন। জি, আমার বিয়ে। কোনো সমস্যা? কিসের বিনিময়ে বিয়ে করছেন আপনি? আনার সম্পত্তির 75 ভাগ কনের নামে লিখে দেওয়ার কথা দিয়েছি, সেই সাথে 10 লাখ টাকার দেনা মোহর। মশাই, আপনি কি পাগল? আমি পাগলামি না করলে আপনারা কি এদের ধরতে পারতেন? হা হা হা, বড্ড রসিক মানুষ আপনি। এই কনে সহ কনে পক্ষের সবাইকে গাড়িতে তোলার ব্যবস্থা করো। আগে মামার বাড়ি দিয়ে ঘুরে আসুক, তারপর না হয় বিয়েতে অংশগ্রহণ করবে। পুলিশের কথায় কনে দৌড়ে এলো, ব্যস্ত হয়ে বলল, আমি সাবালিকা। আমি কাকে বিয়ে করব না করব আমার ব্যাপার। আপনাদের কি সমস্যা? 15 বার বিয়ে করেও বিয়ের শখ মেটেনি তোমার? এই ওকে নিয়ে যাও। পুলিশেরা চলে গেল। খুব স্বাভাবিকভাবে ব্যাপারটা মিটে গেল, যেন পূর্ব পরিকল্পিত। কনে পক্ষের সবাইকে পুলিশ ধরে নিয়ে গেল। হাতে গোনা কয়েকজন বরপক্ষ তখনও উপস্থিত। তাদের ভিতর নানা রকম আলোচনা হচ্ছে। সবকিছুর মাঝে আমি হতভম্ব হয়ে বসে আছি, কিছু বুঝতে পারছি না। কি বৌমা, কিছুই তো বুঝতে পারলে না? সত্যি কিছু বুঝতে পারছি না। তোমার জন্যই না হয় সম্পূর্ণ ঘটনাটা খুলে বলি। এই কয়েকদিনে বেশ দুশ্চিন্তায় কাটিয়েছো তুমি। ঠিক বুঝলাম না। আসলে আমার এক বন্ধু পুলিশ অফিসার। বেশ কয়েকদিন ধরে ও একটা কেস নিয়ে সমস্যায় ছিল। কয়েকজন লোক মেয়ে বিয়ে দেওয়ার নাম করে লোকজনের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে। মেয়ের বিয়ের নাম করে মানে? যেসব লোক আমাদের বাড়িতে কনে পক্ষ সেজে এসেছিল, ওরাই এই দলের সদস্য। ওদের প্রধান কাজ হলো একটা ধনী আর আর ভীমরতি আছে এমন লোক খুঁজে বের করা, তারপর সুন্দরী মেয়ের সাথে বিয়ের প্রলোভন দেখানো। যারা ওদের ফাঁদে পা দিয়েছে তাদের থেকে দেনামোহর নামে লাখ লাখ টাকা নিয়েছে। আবার কারোর কাছ থেকে মেয়ের নামে সম্পত্তির অংশ নিয়ে লিখে নিয়েছে। তারপর বিয়ের মাসখানেক পর ডিভোর্স। এছাড়া ওদের সব থেকে বড় হাতিয়ার ছিল গোপন ভিডিও। বাসর রাতের সবকিছু ওরা ভিডিও করে রাখতো। তাছাড়া কিছু ব্যক্তিগত ছবিও তুলে রাখতো। সেগুলো দিয়েও পরে ব্ল্যাকমেল করে টাকা আদায় করতো। এভাবে ওদের ব্যবসা চলছিল। সম্মানের ভয়ে কেউ কোনো অ্যাকশন নিতে পারতো না। সেজন্যই এই নাটক করতে হলো। তাই বলে আপনি মাকে কষ্ট দিবেন? তোমার শাশুড়িকে 2 দিন আগে সবকিছু বলে দিয়েছি। মনিরুল সম্পূর্ণ ব্যাপারটা জানতো। ঠিকই তো, আপনাদের পরিবারের কেউ হই না আমি, আমাকে কেউ কিছুই জানালো না। আমি জানাতে চেয়েছিলাম, কিন্তু মনিরুল নিষেধ করলো। বললো তুমি নাকি অভিনয় করতে পারবে না, আর চোর পুলিশের ব্যাপার, তাই একটু গোপন ছিল বিষয়টা। জি। চুপচাপ ঘরে চলে এলাম। কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। মনিরুলের ওপর ভীষণ রাগ হচ্ছে। সবকিছু জেনে শুনেও আমার কাছে লুকিয়ে গেছে। আর শ্বশুর আব্বুই বা কেমন? বন্ধুর উপকার করতে গিয়ে নিজের ঘরে আগুন লাগাচ্ছে। তবে শেষ পর্যন্ত শ্বশুর দ্বিতীয় বিয়ে করেনি, এই যা রক্ষা। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। মাথাটা বড্ড ধরেছে। শ্বশুরের ওপর আমার রাগ নেই। শাশুড়ি মা নিজেই প্রথম থেকে কিছু জানতেন না। শ্বশুর আব্বু হয়তো ওনাকে বলতে নিষেধ করেছে, কিন্তু মনিরুল, ও কি করে আমাকে না বলে থাকতে পারলো? আমি কতটা দুশ্চিন্তা করেছি, ও নিজের চোখে সবকিছু দেখেছে।
কিছু ভালো লাগছে না, বড্ড অভিমান জমা হয়েছে মনের মধ্যে। মিনিট 10 পর মনিরুল ঘরে আসলো। বউটা বুঝি আমার উপর অভিমান করেছে। আমি কোনো উত্তর দিলাম না, চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। মনিরুল আমার কাছে এসে বসলো, আমার গায়ে হাত দিয়ে বোঝার চেষ্টা করছে আমি অসুস্থ কিনা। ও বউ, তোমার কি শরীর খারাপ লাগছে? ভালো লাগছে না, বিরক্ত করো না। ওরে বাপরে, কি হলো আমার চাঁদ পাখি? আপনার এত আহ্লাদ করার দরকার নেই। তাহলে কে আহ্লাদ করবে? কেউ না। আরে এত অভিমান করতে নেই, আসলে বিষয়টা গোপন ছিল। তাছাড়া থানা পুলিশের ব্যাপার, তাই তোমাকে জড়াতে চাইনি। ভালো করেছেন। আমি এখন কাবিন ব্যবস্থা শুরু করবো ভাবছি। করো। আমাকে পার্টনার হিসেবে নিবে নাকি? যত সব। আচ্ছা, শ্বশুর আব্বু শাশুড়ি মাকে বোঝাবে কি করে এখন? এই যেমন করে আমি তোমাকে মানিয়ে নিলাম। আসলে আব্বু মাকে আগেই সবটা বলে দিয়েছে, এই জন্য মা শেষ কয়েকদিন একটু স্বাভাবিক ছিল। আচ্ছা, ওদের ধরতে এমন নাটক করতে হলো কেন? পুলিশ তো এমনিতেই ওদের ধরতে পারতো, ওদের নাগালের ভিতর পাচ্ছিল না। আর যেহেতু ওদের কাছে গোপন ভিডিও, ছবি এসব রাখা ছিল, তাই লিখিত অভিযোগ দিতে ভয় পেত। লিখিত অভিযোগ না পেলে পুলিশ কিছুই করতে পারছিল না। তাই আব্বুকে দিয়ে এমনটা করানো। নাটক তো তুমিও করতে পারতে আব্বু, কেন? আমি করলে ওরা সন্দেহ করত। ওদের মূল টার্গেট 50+ লোক, যারা সুন্দরী বউ পাওয়ার জন্য লাখ লাখ টাকা খরচ করতে পারে। তবে বয়স হলেই সবাইকে এমন বিরক্তি করে না। যাক, বুঝলাম। আমি তো ভেবেছিলাম শ্বশুর আব্বু বিয়ে করেছে। জানো, আজকে এই অনুষ্ঠান করার আরো একটি কারণ আছে। আজ মা বাবার বিবাহ বার্ষিকী। সেজন্য বাবা মা হিসেব করে আজকে দিন ঠিক করেছে। সন্ধ্যাবেলায় ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করতে হবে। শ্বশুর আব্বু তো অনেক রোমান্টিক, একদম তোর ছেলের মতো। সমাপ্ত। যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্প শোনার জন্য।